এখন আমি যে ভিডিওটা করার জন্য বসেছি সেটা হচ্ছে ক্যান্সারের বিষয়ে আমি আমার প্রথম অভিজ্ঞতা এবং প্রথম উপলব্ধির কথা আপনাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে আমার আম্মা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে নিতে এক পর্যায়ে চিকিৎসা দেওয়ার বা চিকিৎসা নেওয়ার মতন তার শারীরিক সক্ষমতা ছিল না। তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। এটা হচ্ছে আমার ক্যান্সারের বিষয়ে আমার জীবনে প্রথম অভিজ্ঞতা। এর পরবর্তীতে দ্বিতীয় অভিজ্ঞতাটা আমার আসলো আমার নিজের আপন শ্যালক, আমার সবার ছোট শালা, সে ক্যান্সারে আক্রান্ত হলো এবং তার ক্যান্সারটা ছিল লিভারে আক্রান্ত ছিল আর কি। তো লিভারে আক্রান্ত ক্যান্সার পেশেন্ট, সে বয়সে তরুণ, তার যে খুব বেশি বয়স হয়েছিল আমার মায়ের মতন তা না। তার শারীরিক সক্ষমতা ছিল ভালো, সে মোটামুটি ভালো সুঠাম দেহের অধিকারী ছিল। তার শারীরিক গঠনও ভালো ছিল, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সে দিন দিন শুকিয়ে যেতে লাগলো। খাওয়া দাওয়াও তার দারুণভাবে কমে যেতে লাগলো। রক্তও ঠিক মতন তৈরি হচ্ছিল না। এই সমস্ত বিভিন্ন সমস্যা যখন তার শরীরে দেখা দিল, তখন তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হলো এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পর তাকে যখন ক্যান্সারের রোগী হিসেবে চিহ্নিত করা হলো, তখন তার ক্যান্সারের বিষয়ে চিকিৎসাটা শুরু করা হলো। পরিবারের তরফ থেকে সবাই আলোচনার সাপেক্ষে ডাক্তার সাহেবেরা যে পরামর্শ দিলেন যে তাকে কেমো দিতে হবে। কেমো দেওয়া শুরু হলো। কেমো এমনই একটা জিনিস যা ক্যান্সার রোগীদের শরীরে, যাদের শরীরে কেমোটা প্রবেশ করানো হয়, কেবলমাত্র তারাই উপলব্ধি করতে পারেন যে কেমোটা কতটা শক্তিশালী এবং কেমোটার শরীরের উপরে কী প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেমোর প্রভাবে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ রোগীর ব্যাপারে আমি দেখছি এ পর্যন্ত কেমো নেওয়া রোগীদের প্রথমত তাদের ভালো সেলগুলা, ভালো কোষগুলা দারুণভাবে আক্রান্ত হয়। ক্যান্সার সেলকে বা ক্যান্সার কোষকে নির্মূল করার জন্য এটা দেয়া হয়, কিন্তু ক্যান্সারের কোষ যতটা না নষ্ট হয় তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শরীরের ভালো কোষগুলা, যেগুলোকে গুড সেল বলা হয়। গুড সেল আমাদের শরীরকে ধরে রাখে, শরীরের গঠনকে সে ধরে রাখে, শরীরের শক্তি যোগায়, শরীরের রক্ত যোগায়, সবই আমাদের গুড সেলগুলারই কাজ। কিন্তু ব্যাড সেল বলতে যে ক্যান্সার সেল, সেগুলোকে ধ্বংস করার জন্যে কেমোটা ব্যবহার করা হয় মূলত। কিন্তু কেমো একতরফাভাবে ক্যান্সার সেল ধ্বংস করতে পারে না। সেই সমস্ত সেলগুলোর উপরেই প্রভাব বিস্তার করে। ক্যান্সার সেল কিছু মারা যায়, কিছু থেকে যায়, কিছু গম পড়ে থাকে, কিছু অজ্ঞান হয়ে থাকে, যেগুলো পরে আবার টেস্টে গিয়ে খুঁজে পাওয়া যায় না। এরকমই ঘটনা ঘটতে দেখছি আমি। তো যাই হোক, আমার শালাটার ক্ষেত্রে কেমো দেওয়া শুরু হলো। কেমো দিতে দিতে এক পর্যায়ে তার শরীর আর কেমো নেওয়ার
ক্ষমতা রাখে না, কেমো দেওয়া বন্ধ করতে হলো। তখন তাকে ওই বিভিন্ন প্রকার টেস্ট করা হয় আর ফেলে রাখা হয়, কেননা কেমো তার শরীরে আর নিতে পারবে না। খাওয়া দাওয়া এর মধ্যে তার উঠেই গেছে, খাওয়া দাওয়া ঠিক করতেই পারে না। আর দেহ যখন খাদ্য না পায়, দেহ তখন তো শুকাইতেই থাকে। এভাবে সে শুকাইতে শুকাইতে কঙ্কাল সার হয়ে যখন মরণাপন্ন অবস্থা, তখন আমার ছোট শালিকা, সে আমেরিকাতে বসবাস করে। আমার এই শালার মানে আমার বড় শালা, মানে যে আমার ওয়াইফের বড় ভাই, সেও আমেরিকাতে বসবাস করে, আবার ছোট বোনটাও আমেরিকাতে বসবাস করে। এখন আমার ছোট শালিকা, সে মানে আমেরিকাতে বসে ছটফট করছে। ছোট ভাইটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পথে, একটু দেখতেও আসতে পারছে না। এত ব্যয়বহুল খরচ করে আসা যেমন মানে সম্ভব হয়ে উঠছে না। কিছু করা যায় কি না করে বসে সেইটাই চিন্তা করছিল। তো এভাবে সে একটা গাছের পাতার সন্ধান পায় যে তাতে ক্যান্সার সেলকে কিছুটা দমন করতে পারে বা এ ব্যাপারে কিছু কাজ করে, এতটুকু তথ্য ছিল তার কাছে। সেই তথ্যের ভিত্তিতেই সে এই করসল পাতাটা আমেরিকা থেকে সংগ্রহ করে 2 প্যাকেট। এই পাতা 2 প্যাকেট সে যখন ঢাকাতে ওদের বাসাতে পাঠালো, তখন আমার ছোট শালার শারীরিক অবস্থা শেষ পর্যায়ে। সে তখন বুকে খাদ্য গ্রহণ বন্ধ হয়ে গিয়েছে, তার মুখ দিয়ে তাকে পানিও পর্যন্ত ঢোকানো যায় না। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, বেঁচে আছে, মারা এখনো যায়নি। এই হলো পরিস্থিতি। তখন তার শারীরিক অবস্থাটা এমন পর্যায়ে ঠেকছে, মানে যে কেউ দেখলে মনে করবে মানুষের দেহের গঠন নেই, কঙ্কালের গায়ে যেন কিছু চামড়া পেঁচানো একটা মানুষ পড়ে আছে। এতই খারাপ অবস্থা। সে মতো অবস্থায় এই পাতাটা ওদের বাসায় পৌঁছানোর পর, পাতাটা তাকে কোনোভাবেই শরীরে ঢোকানোর কোনো সুযোগ ছিল না। এই পাতাটা পৌঁছানোর পর ওইভাবে পাতাটা পড়ে থাকলো। এদিকে আমার এই ছোট শ্যালো, সে এই পাতাটা ওদের বাসায় পৌঁছানো বোধহয় 3 দিন কি 4 দিনের মাথায় সে মারা গেল। তো এই মারা যাওয়া আর পরপরই আমি বা আমার ওয়াইফ আমরা সাতক্ষীরা থেকে গেলাম, সেখানে কয়েকদিন ছিলাম। এর পরের ব্যাপারটা হলো কি, এই পাতাটা যে কিসের পাতা, এটার নাম আমি ওই প্যাকেট থেকে জেনেছি। এবং এই প্যাকেটের পাতার নমুনা যদি আমার সামনে না আসতো, আজকে এই করসল গাছ সম্পর্কেও আমার কোনো চিন্তাভাবনা মাথায় আসতো না। আর এই করসলের গাছের নামও আমি ইতিপূর্বে কখনো শুনিনি। ওই প্যাকেট থেকেই আমার এই নামটা শোনা, জানা, আর এর সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হওয়া, এবং সেই ধারণার বশবর্তী হয়ে এই গাছটা সংগ্রহের ব্যাপারে আমি কি করেছিলাম, এটা আগামী ভিডিওতে আমি আপনাদের জানাবার চেষ্টা করব। এখন আপাতত আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। আগামীতে আবার এই করসল পাতা বা গাছ বা এটা কিভাবে সংগ্রহ হলো আমার কাছে, কিভাবে এটাকে পেলাম, সব বিষয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।